আজকের এই গল্পে একটা মেয়ের আত্মা তার বাবার শরীরে চলে যায় আর তার বাবার আত্মা এই মেয়েটার শরীরে চলে আসে। মানে তাদের আত্মা অদল বদল হয়ে যায়। মানে জাস্ট একবার চিন্তা করো যে তোমার আত্মা তোমার বাবার শরীরে আর তোমার বাবার আত্মা তোমার শরীরে চলে এসেছে, তাহলে জিনিসটা আসলে কেমন হবে। এরকমই একটা জিনিস ঘটে আজকের এই মুভিটার মধ্যে। এখন বাবার শরীরে থাকা মেয়ের আত্মা বাবার অফিসে গিয়ে সব কাজগুলো করে, আর মেয়ের শরীরে থাকা বাবার আত্মা মেয়ের স্কুলে গিয়ে সব কাজগুলো করে। মানে জিনিসটা কেমন তুমি বুঝতে পারতেছো? তো আজকের এই মুভিটার নাম হচ্ছে ড্যাডি ইউ ডটার মি। এই মুভিটা কিন্তু একই সাথে কমেডি অ্যান্ড ইমোশনাল একটা মুভি। সো আমি আর বেশি কথা না বলে আজকের এই ভিডিও শুরু করছি। গল্পের শুরুতেই আমরা একটা পুরনো ভিডিও দেখতে পাই, যেখানে একটা ছোট্ট মেয়ে দয়ন তার বাবা সংতের সাথে সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছে। দয়ন তার বাবাকে এতটাই ভালোবাসতো যে সে তার বাবাকে বলেছিল, আমি বড় হয়ে তোমাকেই বিয়ে করব। কিন্তু বর্তমান সময়ে এসে দেখা যায় সংতে এখন একা একা বসে ওই পুরনো ভিডিওটা দেখছে, আর সে এখানে কান্না করছে, কারণ এখন সবকিছুই বদলে গেছে। আগের মতো আর কিছুই নেই। তার মেয়ে দয়ন এখন অনেক বড় হয়ে গেছে, আর তার মেয়ে এখন তার সাথে একদমই কথা বলতে চায় না। এমনকি দয়ন তার আর তার বাবার কাপড় যে একসাথে ধোয়া হবে এই জিনিসটাও পছন্দ করে না। এরই মধ্যে একদিন দয়নের মা সংতেকে জানায় যে তাদের মেয়ের কিছু জিনিসপত্র কেনা দরকার। এই কথাটা শুনে সংতে তার মেয়েকে বলে, তোমার যদি কিছু দরকার হয় তবে তুমি সেটা আমাকে কেন বলছো না? দয়ন তখন রেগে গিয়ে বলে, থাক, আমাকে দিতে হবে না, আমার কিছুই লাগবে না। এইভাবেই সে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে দুজনেই রেডি হয়ে যার যার ড্রিঙ্কস শেষ করে স্কুল আর অফিসের উদ্দেশ্যে বের হয়। প্রতিদিন তারা একই রাস্তা দিয়ে মেট্রো স্টেশন পর্যন্ত যেত, কিন্তু পুরো রাস্তায় দয়ন তার বাবাকে একদমই ইগনোর করত আর নিজের ফোনের মধ্যেই ব্যস্ত থাকতো। এমনকি মেট্রো স্টেশনে গিয়েও তার বাবা যে গেট দিয়ে ঢুকতো দয়ন সেই গেট দিয়েও ঢুকতো না। মেয়ের এই আচরণ দেখে সংতে মনে মনে অনেক বেশি কষ্ট পায়। এদিকে স্কুলে যাওয়ার সময় বন্ধুদের সাথে কথা বলতে বলতে হঠাৎ দয়ন রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায়। ঠিক তখনই জিহো নামের একটা ছেলে এগিয়ে এসে তাকে তোলার জন্য হাত বাড়িয়ে দেয়। জিহোকে দেখেই দয়ন লজ্জায় ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আসলে জিহোই ছিল দয়নের ক্রাশ, যাকে সে নিজের বয়ফ্রেন্ড বানাতে চাইতো। বিকেলে বাড়ি ফেরার সময় জিহো তার স্কুটার নিয়ে দয়নের সামনে এসে দাঁড়ায়। সে বলে, তোমার এক বন্ধু বলল তুমি নাকি অনেক সুন্দর গান গাইতে পারো, আগামী সোমবার একটা অডিশন আছে, তুমি কি আসবে? এই কথাটা শুনে দয়ন অনেক বেশি খুশি হয়, আর সে খুশিতে হ্যাঁ বলে দেয়। জিহো চলে যাওয়ার সময় দয়ন যখন তার দিকে তাকিয়ে হাসছিল, ঠিক তখনই সেখানে তার বাবা চলে আসে। তিনি তখন জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি একা একা এখানে হাসছো কেন? দয়ন তখন তার কথায় কোনো উত্তর না দিয়ে একা একাই এগিয়ে যায়। ঠিক তখনই দুজনের ফোনেই দয়নের মায়ের মেসেজ আসে যে তার দাদুর শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে। মেসেজ পেয়ে দুজনেই সেখানে পৌঁছে যায়। তবে সেখানে গিয়ে দেখতে পায় দয়নের দাদুর তেমন সিরিয়াস কিছুই হয়নি, সে একদম ঠিকঠাক আছে। এখানে সংতের ওয়াইফ সংতেকে বলে যে আজকের রাতটা আমি আমার বাবার সাথেই থাকবো, তুমি দয়নকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও। সে তখন এটাও নোটিস করে যে এখানে আসার পর থেকেই দয়ন শুধুমাত্র ফোনেই ব্যস্ত আছে। এই কারণে সে দয়নকে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে ডেট করছো? এটা শুনে সংতে বলে যে, কি, তুমি ওই স্কুটার চালানো ছেলেটাকে ডেট করছো? ওইটা কোনো ছেলে হলো? এই ব্যাপারটা নিয়ে এখানে বাবা আর মেয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। দয়ন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়, আর তার বাবাও তার পিছু পিছু আসতে থাকে আর তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে দেখো আমি তোমার জন্য কত কষ্ট করছি, তাই এইসব ডেটিং ফেটিং এর পিছনে সময় নষ্ট না করে একটু পড়াশোনায় মন দাও। কিন্তু বাবার কথা না শুনে দয়ন কানে হেডফোন দিয়ে দেয় আর গান শুনতে শুরু করে। এতে রেগে গিয়ে সংতে তার মেয়ের হেডফোনটা কেড়ে নেয় আর সেটাকে মাটিতে ছুঁড়ে মারে। এর ফলে সেই হেডফোনটা ভেঙে যায়। সংতে তখন রেগে গিয়ে বলে যে বাইরের লাইফটা কতটা কঠিন, তোমার কি এই বিষয়ে কোনো ধারণা আছে? আমি চাই তুমি অন্তত একটা দিনের জন্য হলেও আমার লাইফটা লিড করো, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি তোমাদের জন্য কি পরিমাণ স্ট্রাগল করছি। দয়নও তখন চিৎকার করে বলে যে আমিও ঠিক সেটাই চাই, তুমিও একদিনের জন্য আমার লাইফটা লিড করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার লাইফটাও কত বেশি কঠিন। দুজনে যখন ঝগড়া করছিল তখন তারা একটা বড় গাছের নিচে দাঁড়িয়েছিল। তখনই দয়নের দাদু সেখানে চলে আসে আর তাদেরকে বলে যে এই গাছটা 100 বছরের পুরনো। এই গাছের নিচে দাঁড়িয়ে যে যা উইশ করে সেটাই সত্যি হয়ে যায়। কিন্তু বাবা মেয়ে তার পুরো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর যখন তারা গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল তখনই হঠাৎ করেই তাদের গাড়ির বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। হাসপাতালে যখন দয়নের জ্ঞান ফেরে তখন তার নিজেকে অনেক বেশি অদ্ভুত লাগছিল। নিজের গলার আওয়াজটাও কেমন জানি বেশি ভারী মনে হচ্ছিল। এরপর সে যখন আয়নার সামনে নিজের মুখ দেখে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। আসলে সংতের বডিতে তার মেয়ে দয়নের আত্মা
আত্মা চলে এসেছিল। একটু পরে আসল দয়নও সেখানে চলে আসে, যার বডির মধ্যে এখন তার বাবা সংতের আত্মা আছে। দুজনেই দুজনকে দেখে পুরো শকড হয়ে যায়। আচ্ছা, এখন যেন কোনো কনফিউশন না হয়, তাই আমি এখন থেকে যার ভেতরে যার আত্মা আছে তাকে সেই চরিত্র হিসেবেই বলবো, অর্থাৎ মেয়ের বডিতে থাকা বাবাকে বাবা অথবা সংতে, আর বাবার বডিতে থাকা মেয়েকে দয়ন হিসেবে বলবো। যাই হোক, দুজনেই এখন হতাশ হয়ে বসে পড়ে। দয়ন বলে, বাবা এটা নিশ্চয়ই কোনো একটা খারাপ স্বপ্ন, আমার গালে একটা চিমটি কাটো। সংতে তার মেয়ের গালে জোরে একটা চিমটি কাটে, এ কারণে ব্যথায় সে চিৎকার করে ওঠে। দয়ন বলে যে আমাদের এক্ষুনি কোনো একটা ডাক্তারের সাথে কথা বলা উচিত, কিন্তু তার বাবা তাকে নিষেধ করে, কারণ এই অদ্ভুত কথা শুনলে কেউই তাদেরকে বিশ্বাস করবে না, উল্টো তাদের দুজনকেই পাগল বলে তাদেরকে মেন্টাল হাসপাতালে পাঠিয়ে দিবে। তখনই সংতের মাথায় একটা আইডিয়া আসে এবং তারা একটা ট্যাক্সি নিয়ে রওনা দেয়। সংতে ভুলেই গিয়েছিল যে তিনি এখন তার মেয়ের শরীরের মধ্যে আছে, এই কারণে সে তার পুরনো অভ্যাসের মতোই ট্যাক্সি ড্রাইভারকে ধমক দিয়ে বলে যে গাড়ির ভেতরে স্মোকিং করা বন্ধ করো, দেখছো না এখানে একটা ছোট মেয়ে আছে। ড্রাইভার আয়না দিয়ে সংতের বডির দিকে তাকায়, মানে যার ভেতরে দয়নের আত্মা ছিল, এবং এই ট্যাক্সি ড্রাইভার ভাবছিল যে এখানে হচ্ছেটা কি, মেয়েটা বাবার মতো করে কথা বলছে আর বড় লোকটা মেয়েদের মতো একদম গুটিসুটি মেরে বসে আছে। কিছুক্ষণ পর তারা যখন গন্তব্যে পৌঁছায় তখন ওই ড্রাইভারটা দেখে যে এটা একটা সাইকিয়াট্রিক হাসপাতাল। হাসপাতালে গিয়ে তারা একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করে। মেয়ের শরীরে থাকা সংতে এই ডাক্তারকে খুবই ভালোভাবে চিনত। সংতে তাকে তখন পুরো ঘটনাটা খুলে বলে, কিন্তু তার ডাক্তার বন্ধু তার এই কথা হেসে উড়িয়ে দেয়, সেগুলোকে মজা মনে করে আর সংতের বডিতে থাকা দোয়েনকে বলে যে কিরে, তুই এখন নিজের মেয়েকে নিয়েও আমার চেম্বারে প্র্যাঙ্ক করতে এসেছিস। সংতে তার বন্ধুকে বিশ্বাস করানোর জন্য তাদের 20 বছর পুরনো অনেক সিক্রেট কথা তাকে বলে, কিন্তু ডাক্তার তাও এগুলোকে বিশ্বাস করে না। সে উল্টো নার্সকে ডেকে মেয়েটিকে, মানে যার ভিতরে সংতের আত্মা আছে, তাকে বাইরে বের করে দিতে বলে। তখনই সংতে বলে ওঠে, তোর ওই 20 বছর আগে গোল্ড ডিগার মেয়েটার কথা মনে আছে, যাকে তুই বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলি? আমি কিন্তু তোকে ওর আসল রূপটা দেখিয়ে দিয়েছিলাম, আর এই নার্সকে দেখে তুই আমাকে বলেছিলি যেদিন চেম্বারটা তুই নতুন করে সেট আপ করবি সেদিনই তুই এই নার্সকে চাকরি থেকে তাড়িয়ে দিবি, কারণ একে দেখলে তোর নাকি জঙ্গলি বিড়ালের কথা মনে পড়ে। এই কথাটা শোনা মাত্রই এই নার্স অনেক বেশি পরিমাণে রেগে যায়। ডাক্তার তখন তার দিকে আমতা আমতা করে তাকায়। ডাক্তার রেগে গিয়ে আসল সত্য লুকাতে সংতের বডিতে থাকা মেয়েকে একটা থাপ্পড় মেরে বসে। নিজের মেয়ের গায়ে হাত তুলতে দেখে বাবা সংতে ডাক্তারের কলার ধরে তাকে মারতে মারতে বলে, আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস কিভাবে হলো তোর, ওর থেকে দূরে থাক। এরপরে তারা একটা গ্রোসারি স্টোরে যায়, যেখানে মেয়ের বডিতে থাকা বাবা একটা অ্যালকোহলের বোতল নিয়ে কাউন্টারে গেলে দোকানদার তাকে বলে যে তোমার বয়স এখনো অনেক কম, তুমি এটা কিনতে পারো না। তখনই সেখানে দয়ন চলে আসে। সংতে তখন বলে যে আমাকে এই ড্রিঙ্কসটা কিনে দাও। আসল দয়ন তখন ফিসফিস করে বলে যে সংতে যেহেতু এখন আসল দয়নের বডিতে আছে, তাই তার এখন ড্রিঙ্কস করা উচিত না। দোকানের মালিক তখন পুরো কনফিউজড হয়ে যায়। সে তখন ভাবে যে এই বয়স্ক লোকটা এতটুকু মেয়েটাকে বাবা বলে কেন ডাকছে। তারা তখন এই দোকানের মালিককে পুরো ঘটনাটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু দোকানদার তখন ভাবে এরা তার সাথে মজা করছে। দোকানদার রেগে গিয়ে তাদের সাথে ঝগড়া শুরু করে দেয়। তখনই দোকানদারের ওয়াইফ সেখানে চলে আসে আর তাদেরকে থামায় এবং সেখান থেকে তাকে সরিয়ে দেয়। সে মনে মনে ভাবে যে তার স্বামী আসলে একটা গাধা, যে কোনো কাজই ঠিক মতো করতে পারে না। এইসব ঝামেলার পরে সংতে আর দয়ন ডিসাইড করে যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিক্রেটটা তারা আর কাউকেই বলবে না, এমনকি তারা এই সিক্রেটটা দয়নের মাকেও বলবে না। রাতে বাড়ি ফেরার পর সংতের ওয়াইফ টেবিলে অনেক রকমের সুস্বাদু খাবার সাজিয়ে দেয়। মেয়ের বডিতে থাকা সংতে পুরো পেট ভরে খেতে শুরু করে, আর এই জিনিসটা দেখে মা অবাক হয়ে ভাবতে থাকে যে আমার ডায়েট করতে থাকা মেয়েটার আজকে কি হলো, সে এত বেশি পরিমাণে যে খাচ্ছে। অন্যদিকে বাবার বডিতে থাকা দয়ন মনে মনে খুশি হয়ে ভাবে যে আমি তো এখন বাবার বডিতে আছি, তাই আমার এখন মোটা হয়ে যাওয়ার আর কোনো ভয় নেই, আমার এখন টেনশন করারও কোনো দরকার নেই। এই কারণে সেও এখানে ইচ্ছা মতো খেতে থাকে। ঠিক তখনই দয়নের মা ফ্রিজ থেকে বিয়ারের ক্যান বের করে আনে। বিয়ার দেখেই মেয়ের বডিতে থাকা সংতের জিভে পানি চলে আসে, কিন্তু তার তো এখন কোনো উপায় নেই, সে তো এখন মেয়ের শরীরে আটকে আছে, তাই তার এখন ড্রিঙ্কস করা পসিবল না। আর বাবার বডিতে থাকা দয়নও তো বিয়ার খেত না, তাই তারা দুজনে নানা রকমের উল্টাপাল্টা বাহানা দিয়ে বিয়ার খাওয়া থেকে নিজেদেরকে আটকায়। ডিনার টেবিলে বাবা মেয়ের এত গল্প করতে দেখে সংতের ওয়াইফের মনে কিছুটা সন্দেহ হয়। তিনি একটু সন্দেহের চোখে সংতের দিকে তাকিয়ে বলে যে কি ব্যাপার বলো তো, আজকে মেয়েকে কত টাকার ঘুষ খাইয়েছো যে তোমার সাথে ও এত বেশি হেসে হেসে কথা বলছে। নিজেদের আসল সত্যি লুকাতে তারা দুজনেই এখানে কিছু না বলে পাগলের মতো হাসতে শুরু করে। খাওয়ার পর দয়ন তার ফোন চেক করতে দেখে যে সেখানে তার ক্রাশ জিহোর মেসেজ এসেছে। জিহো তার সাথে দেখা করতে চায়। মেসেজটা দেখেই দয়ন মনে মনে খুশিতে নাচতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেখানে সংতের ওয়াইফ চলে আসে এবং নিজের স্বামীর পাশে এসে শুয়ে পড়ে। এটা দেখে বাবার বডিতে থাকা দয়নের হার্টবিট বেড়ে যায়। সে এখানে প্যানিক করতে শুরু করে। লাকিলি আজকে তার মা অনেক বেশি টায়ার্ড ছিল, এ কারণে বিছানায় শোয়া মাত্রই তিনি ঘুমিয়ে পড়েন। এ কারণে দয়ন এখানে হাফ ছেড়ে বাঁচে। মানে দয়ন একটু টেনশনে পড়ে গিয়েছিল আর কি, যে তার মা যদি এখন উল্টাপাল্টা কিছু করে তাহলে সে কিভাবে সামলাবে।
সামলাবে। যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দয়ন ইন্টারনেটে বডি সুইচ সার্চ করতে শুরু করে, যাতে কোনোভাবে আবারও নিজেদের শরীরে ফিরে আসা যায়। অন্যদিকে সংতেও লাইব্রেরিতে গিয়ে এই রিলেটেড অনেক বই পড়তে শুরু করে, কিন্তু কোনো বইতেই আত্মা বদলানোর এই অদ্ভুত সমস্যার কোনো সলিউশন ছিল না। দয়ন তখন সংতের কাছে এসে চিন্তিত মুখে বলে যে, বাবা, আগামীকাল তো আমাকে স্কুলে যেতে হবে, আমরা এই অবস্থায় একে অপরের লাইফ কিভাবে হ্যান্ডেল করব। ড্যাড তখন ঠান্ডা মাথায় ভাবতে শুরু করে যে তাদের বডিটা আসলে কিভাবে সুইচ হলো। ভাবতে ভাবতেই হঠাৎ করেই তাদের মনে পড়ে যায় যে ওই 100 বছরের পুরনো গিঙ্কো গাছটার কথা, যার ব্যাপারে দয়নের দাদু বলেছিল। তারা আর এক মুহূর্ত দেরি না করে সোজা ওই বুড়ো দাদুকে কল দেয় এবং এই পুরো ব্যাপারটা খুলে বলে। দয়নের দাদু ফোনের ওপার থেকে বলে যে হ্যাঁ, ওই গাছের নিচে দাঁড়িয়ে মন থেকে যেটাই উইশ করা হয় সেটাই পূরণ হয়ে যায়। ড্যাড তখন অস্থির হয়ে জিজ্ঞাসা করে যে তাহলে আমরা আবার কখন নিজেদের শরীরে ফেরত যাব। দয়নের দাদু তখন তার হাতের টাচগুলো টেবিলে রেখে হিসাব করে বলে যে ঠিক 7 দিন পর আবারও সবকিছু নর্মাল হয়ে যাবে। আর এটা বলেই সে এই কলটা কেটে দেয়। এখন দয়নের দাদুর এই কথায় ভরসা করা ছাড়া তাদের কাছে আর কোনো অপশন ছিল না, তাই দুজনে মিলে ডিসাইড করে যে আগামী 7টা দিন তারা এভাবেই অ্যাডজাস্ট করে কাটিয়ে নিবে। ড্যাড সংতে তখন তার মেয়েকে বলে যে যতদিন না সবকিছু ঠিক হচ্ছে ততদিন তুমি আমার অফিসে যাও আর আমি তোমার জায়গায় তোমার স্কুলে যাব, তবে সাবধান, এই সিক্রেটটা যেন কেউই জানতে না পারে। এই কথাটা শুনে দয়ন অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ তার লাইফের সবচেয়ে বড় মিশন মানে ওই সিঙ্গিং অডিশনটা মাত্র 7 দিনের মধ্যেই হওয়ার কথা। এদিকে ড্যাড সংতেও মাথায় হাত দিয়ে ভাবতে থাকে যে তার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট রেভলিউশন মিটিং এর কি হবে। এই রেভলিউশন মিটিং এর জন্য তিনি বছরের পর বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন, এখন তো সবকিছুই উল্টাপাল্টা হয়ে যাবে। যাই হোক, বড় কোনো বিপদ এড়াতে তারা দুজনেই মিলে একটা নতুন রুলস বানায়। আগামী 7 দিন তারা একে অপরের সাথে একদমই ঝগড়া করবে না এবং একে অপরকে ফুল সাপোর্ট করবে। আর গাইস, ভিডিওর এই মুহূর্তে আমরা একটু বিরক্ত করছি। আমাদের একটা ওয়েবসাইট রয়েছে স্যাভেজ অন নামে, যেটার স্পন্সরশিপে এই ভিডিওটা আমরা তৈরি করতে সমর্থ হয়েছি। তো অ্যাকচুয়ালি আমাদের ভিডিও তৈরির যে খরচটা হয় সেটা আমরা স্যাভেজ অনের যে মার্চেন্ডাইজ রয়েছে সেখানকার সেলসের মাধ্যমে খরচগুলো উঠিয়ে থাকি। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের ওয়েবসাইটে একবার হলেও ঘুরে আসো এবং সেখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। সেখানে অ্যানিমে টি শার্ট রয়েছে, যেগুলো জাপান এবং কোরিয়াতে রানিং যে টি শার্টগুলো চলে সেগুলো আমরা মাস্টার কপি বা ক্লোন করি বাংলাদেশে, এবং এর ফলে কি হয়, ওই ব্র্যান্ডের জিনিসগুলো তোমরা 550 টাকা বা 600 টাকায় পাচ্ছ। হিউজ কালেকশন রয়েছে অ্যানিমের। এছাড়াও এখানে ঘড়ি রয়েছে এবং সানগ্লাস রয়েছে। আর শুধুমাত্র আমাদের এখানে যা রয়েছে তা নয়, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘড়ি বা সানগ্লাস যদি দেখো, সেটার ছবি যদি আমাদেরকে পাঠাও, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আমরা তোমাকে সেটা দিতে পারবো। এছাড়াও তুমি যদি পাইকারি নিতে চাও আমাদের কাছ থেকে, ডাইরেক্ট চীন থেকেও তোমাকে ঘড়ি এবং সানগ্লাস এনে দেওয়া সম্ভব, তবে এটা শুধুমাত্র সানগ্লাস এবং ঘড়ির ক্ষেত্রে। আর এছাড়াও আমাদের স্নিকার্স এর কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছ, অসাধারণ সব জুতা। নিশ্চিন্তে থাকো, আমাদের কাছ থেকে তোমরা যদি অর্ডার করো, আমরা রয়েছি মাঝখানে, কোনোভাবেই তোমাদেরকে ঠকতে দেবো না। এবং তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো আমাদের সাথে বিজনেস করতে চাও, ধরো মেয়েদের প্রোডাক্ট রয়েছে অনেক ভালো ভালো প্রোডাক্ট, তো তুমিও কিন্তু আমাদের এই ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা অ্যাড করতে পারবে এবং আমাদের সাথে বিজনেস করতে পারবে। তো যাই হোক, যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ওয়েবসাইটটা একবার ভিজিট করে আসো এবং কোনো কিছু অর্ডার করতে হলে সরাসরি আমাদের যে সেলস ম্যানেজার অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার তার আমি দিয়ে দিয়েছি, তার সাথে যোগাযোগ করে তুমি অরিজিনাল পণ্যের রিয়েল ভিডিও দেখে তারপর অর্ডার করবে, কোনো সমস্যা নেই। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। পরের দিন সকালে দুজনে ডাইনিং টেবিলে বসে অভ্যাসবশত ভুল করে যার যার পুরনো ড্রিঙ্কসের গ্লাস হাতে তুলতে যায়, কিন্তু দয়নের মা পাশ থেকে মনে করিয়ে দেয় যে কার ড্রিঙ্কস আসলে কোনটা। বাধ্য হয়ে দুজনকেই একে অপরের ড্রিঙ্কস খেয়ে নিতে হয়। এরপর দুজনে যখন রাস্তায় বের হয়, অফিসের উদ্দেশ্যে যাওয়া দয়নের কানে তখনও হেডফোন ছিল। সে সিঁড়ি দিয়ে নামার সময় বাবাকে বলে, বাবা, সিঁড়ি দিয়ে সাবধানে নামো, তোমার স্কার্ট অনেক উপরে উঠে যাচ্ছে। মেয়ের বডিতে থাকা বাবা বিরক্ত হয়ে নিজের স্কার্ট টেনে বলে যে তুমি এত ছোট ছোট স্কার্ট কেন পরো, আজকালকার বাচ্চাদের যে কি হয়েছে। দয়ন তখন বাবাকে স্কুলের কিছু মডার্ন রুলস আর প্যারামিটার বুঝিয়ে বলে। সে বলে, দেখো বাবা, আমার বন্ধুদের সাথে যখন কথা বলবে তখন কোনোভাবেই বড় বড় স্টেটমেন্ট ব্যবহার করবে না, তখন শর্টকাটে লল বা এই টাইপের মডার্ন ওয়ার্ড ইউজ করবে। আর তুমি যদি তাদের কোনো কথা বুঝতে না পারো তাহলে তুমি শুধুই হাসবে। আর হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড জিয়াং এর সাথে ওই সিঙ্গিং অডিশনে যেতে কিন্তু ভুলে যেও না। বাবা সংতেও তখন মেয়েকে অফিসের বিহেভিয়ার শেখাতে শুরু করে। তিনি বলে যে বস যখন তোমাকে কোনো কাজের দায়িত্ব দিবে তখন তুমি ভুলেও একবারে পুরো দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিবে না। তুমি তখন বলবে যে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব, আমি আমার ফোনের নোটে সব ডিটেইলস লিখে দিয়েছি, তাও যদি তুমি কিছু বুঝতে না পারো তাহলে ডিরেক্ট আমাকে কল করবে। এরপরে দুজনে নিজেদের ফোনও সোয়াপ করে নেয়। দয়ন বলে যে ড্যাড, আমার ফোনের পার্সোনাল মেসেজগুলো কিন্তু একদমই চেক করবে না, আর জিওকেও কোনো উল্টাপাল্টা মেসেজ পাঠাবে না। দুজনেই তখন একে অপরের শর্তগুলোতে রাজি হয়ে যায়। সংতে বেশ কনফিডেন্সের সাথে স্কুলের গেটে পা রাখে এবং সে ভাবতে থাকে, আমি তো আগেও স্কুলে পড়েছি, তাই আমি এগুলো খুবই সহজে সামলে নিব। অন্যদিকে দয়ন যখন তার বাবার বডি নিয়ে অফিসে পৌঁছায় তখন সে দেখে যে অফিসের সব এমপ্লয়িরা মাথা নিচু করে তাকে রেসপেক্ট জানানো শুরু করেছে। দয়ন মনে মনে অনেক খুশি হয়। সে ভাবে, আমার বাবা তো অফিসে অনেক বেশি পপুলার, সবাই তাকে অনেক বেশি সম্মান করে। কিন্তু তারপরেই তার ভুল ভেঙে যায়। সে খেয়াল করে যে আসলে সবাই তাকে না,
বরং তার ঠিক পেছনে থাকা ম্যানেজারের ভয়ে মাথা নিচু করে আছে। দোয়েনও তখন সবকিছু বুঝে যায় যে এই লোকটাই হলো এখানকার ম্যানেজার। এদিকে স্কুলের ক্লাসরুমে ঢুকে ড্যাড দেখতে পায় যে একটা মেয়ে চশমা পরে খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। সে ভাবে এই মেয়েটা নিশ্চয়ই এই ক্লাসের টপার, পড়াশোনায় যাতে মেয়ের কোনো ক্ষতি না হয় তাই তিনি সোজা ওই টপার মেয়েটার পাশে গিয়ে বসে। এই মেয়েটার নাম ছিল কংমি। সংতে তার সাথে বন্ধুত্ব করার ট্রাই করে, কিন্তু টপার মেয়েটা তাকে একটুও পাত্তা দেয় না। ঠিক তখনই সেখানে দোয়েনের বান্ধবী জিন চলে আসে। দোয়েন, আমি আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে কটেজে ঘুরতে যাচ্ছি, কিন্তু আমি আমার বাড়িতে বলেছি যে আমি তোর সাথে যাচ্ছি, তাই আমার মা যদি তোকে ফোন করে তাহলে প্লিজ একটু ম্যানেজ করে বলে দিস যে আমি তোর সাথেই আছি। আর এক সময় তুইও যখন তোর বয়ফ্রেন্ড জিহোর সাথে ডেটে যাবি তখন আমিও তোর হয়ে সবকিছু সামলে নিব। এই কথা শোনা মাত্রই মেয়ের বডিতে থাকা সংতে অনেক বেশি রেগে যায়। সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ক্লাসের মধ্যেই জিনের উপরে চিৎকার করতে শুরু করে। জিনও তখন বন্ধুদের সামনে এই অপমান সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। সংতে তখন মনে মনে ভাবে যে তার মানে ওই জিহো নামের ছেলেটা আমার সহজ সরল মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলতে চাইছে। সংতে তখন ডিসাইড করে যে এই ছেলের কিছু একটা ব্যবস্থা করতে হবে। সে তখন নিজে জিহোর সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। এদিকে বাবার বডিতে থাকা দোয়েনও তখন অফিসে ছিল, যেখানে সংতের বাকি কলিগরাও কাজ করছিল। ঠিক তখনই পেছন থেকে একটা কলিগ এসে বলতে শুরু করে, কি সংতে স্যার, আমাদের উপরে কড়া নজর রাখছেন তাই তো, যাতে বুঝতে পারেন যে আমরা ঠিকঠাক কাজ করছি কিনা। সে বেশ রেগে গিয়ে বলে যে সংতে স্যার, আমি কিন্তু আমার পুরো কাজগুলো সততার সাথেই করি। বাবার বডিতে থাকা বেচারি দোয়েনও তখন ভয়ে কিছু বলতে পারে না। এরপরে সে তার বাবার ফোনের নোটবুক চেক করতে থাকে এবং জানতে পারে যে এই খিটখিটে লোকটা আসলে সংতের অ্যাসিস্ট্যান্ট, যার নাম হচ্ছে জু। লোকটা অনেক বেশি পরিশ্রম করলেও তার স্বভাবটা অনেক বেশি বিরক্তিকর। সেখানে দোয়েন তার বাবার বাকি কলিগদেরও নোটিস করে। তাদের মধ্যেই ইউমি নামের একটা মহিলা কলিগও ছিল। ইউমিকে দেখেই দোয়েন মনে মনে ভাবতে থাকে যে এই মেয়েটা কত বেশি ফিট আর কত বেশি মডার্ন। আমিও যদি ওনার মতো ফিট হতে পারতাম তাহলে কত বেশি ভালো হতো। দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে যায়। অফিসের সবাই মিলে একসাথে লাঞ্চ করতে চলে যায়, কিন্তু ভুলেও কেউ সং থেকে তাদের সাথে যাওয়ার জন্য জিজ্ঞাসা পর্যন্ত করে না। যা দেখে দোয়েন রিয়েলাইজ করতে পারে যে তার বাবা অফিসে একটুও পপুলার না, সবাই তাকে অনেক বেশি ইগনোর করে। এদিকে এখন আমরা স্কুলের সিন দেখতে পাই। এখানে স্কুল ছুটি হতেই সংতে সোজা ওই সিঙ্গিং অডিশনের ভেন্যুতে চলে আসে। সে এখানে আসে শুধুমাত্র ওই জিহো নামের ছেলেটাকেই পর্যবেক্ষণ করার জন্য। অডিশন রুমে ঢুকে দোয়েনের বডিতে থাকা ড্যাড এক দৃষ্টিতে জিহোর দিকে রাগী চোখে তাকিয়ে থাকে। ড্যাড তখন মনে মনে ভাবতে থাকে যে আমার মেয়ের চয়েস এতটা খারাপ কবে থেকে হলো, এই ছেলেটাকে ওর কিভাবে পছন্দ হলো। এদিকে জিহোর পাশে বসে থাকা ছেলেটা ভাবছিল যে এই মেয়েটা বোধহয় আমার প্রেমে পড়ে গেছে, তা না হলে ও কেন আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আছে। সে তখন দোয়েনের বডির দিকে তাকিয়ে নানা রকম অদ্ভুত আর রোমান্টিক রিয়াকশন দিতে শুরু করে। আর এই জিনিসটা দেখে সংতে প্রচন্ড পরিমাণে রেগে যায়। একটু পরেই অডিশনে দোয়েনের নাম অ্যানাউন্স করা হয়। মেয়ের বডিতে থাকা সংতে কিছু না ভেবে রেডি হয়ে স্টেজে গিয়ে দাঁড়ায়। তিনি স্টেজে উঠে একটা গিটার তুলে নেন এবং নিজের আমলের একটা ক্লাসিক্যাল পুরনো গান গাইতে শুরু করেন। দূর থেকে তার বান্ধবী জিন এই পারফরমেন্স দেখে ভাবতে থাকে যে দোয়েনের ঘাড়ে কোনো ভূত চাপলো নাকি, সে এই বর্তমান যুগে এসে পুরনো যুগের গান কেন গাইছে। কিন্তু গানটা শেষ হতেই দেখা যায় যে জিহো আসলে পুরনো দিনের গান গাইতে অনেক বেশি ভালোবাসতো। সে দোয়েনের এই ক্লাসিক্যাল পারফরমেন্স দেখে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। কিন্তু দূর থেকে জিহোর এই লুক দেখে সংতে আরো অনেক বেশি পরিমাণে রেগে যায়। অন্যদিকে সংতের অফিসে তখন একটা ইম্পর্টেন্ট প্রজেক্টের প্রেজেন্টেশন চলছিল। অ্যাসিস্ট্যান্ট জু যখন প্রজেক্টের ডিটেলস বলছিল, বাবার বডিতে থাকা দোয়েন বারবার নিজের ফোন ঘাঁটতে ব্যস্ত ছিল। এটা দেখে জু বিরক্ত হয়ে বলে যে সংতে স্যার, আপনার কাজের দিকে ফোকাস করা উচিত, কারণ আগামী রেভলিউশন মিটিং এ আপনি আমাদের পুরো টিমকে প্রেজেন্ট করবেন। দোয়েন তো এইসবের কিছু বুঝতেই পারে না। তার এরকম অবস্থা দেখে দোয়েন সিচুয়েশন সামলাতে তার বাবার নোটবুকটা বের করে এবং এরপরে জু এর অনেক বেশি প্রশংসা করতে শুরু করে দেয়। এরপরে জু তাদের প্রজেক্ট প্রমোশনের ব্যাপারে বলতে গিয়ে দেখায় যে প্রোডাক্ট বিক্রি বাড়ানোর জন্য সেই কিছু বয়স্ক সেলিব্রিটিদেরকে সিলেক্ট করেছে যারা এই ব্র্যান্ডকে প্রমোট করবে। কিন্তু এটা দেখেই টিনেজার দোয়েন বলে, আরে তুমি এই বুড়ো লোকগুলোকে কেন লিস্টে রেখেছো? আমাদের এমন কিছু সেলিব্রিটিদের চুজ করা উচিত যারা এখনকার কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে অনেক বেশি পপুলার। এইসব কথা শুনে অ্যাসিস্ট্যান্ট জু অনেক বেশি অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে যে এই বুড়োটার মাথা খারাপ হয়ে গেল নাকি। সে অবাক হয়ে বলে, এই বয়স্ক সেলিব্রিটিদের নাম তো আপনি নিজেই আগের মিটিং এ রিকমেন্ড করেছিলেন। ঠিক তখনই ওই ফিট লেডি কলিগ ইউমি সুযোগ বুঝে বলে ওঠে যে সংতে স্যার, আপনার আইডিয়াটা কিন্তু অনেক ভালো। সত্যি বলতে এই পুরনো লিস্টটা আমারও একদম পছন্দ হচ্ছিল না, কেননা আমরা সবাই মিলে সেলিব্রিটিদের নতুন একটা লিস্ট তৈরি করি। ইউমির আইডিয়াটা শুনে বাকিরাও একমত হয়। এরপরে অ্যাসিস্ট্যান্ট জু জানায় যে আজকে তাদের একজন বড় ক্লায়েন্ট মিস্টার কুয়নের সাথে তাদেরকে ডিনারে যেতে হবে। সে সং থেকে সাবধান করে বলে যে সংতে স্যার, আজকে কিন্তু আপনাকেই ওনার সাথে খুবই সাবধান
সাবধানে আর গুছিয়ে কথা বলতে হবে যাতে আমাদের এই ডিলটা ফাইনাল হয়। এরপরে তারা সবাই মিলে ডিনার পার্টিতে পৌঁছায়, কিন্তু ওই লোকটা মানে মিস্টার কুয়ন ছিল অনেক বাজে আর থার্ড ক্লাস ক্যারেক্টারের মানুষ। টিনেজার দোয়েন বড়দের এই পার্টি আর পরিবেশের সাথে কোনোভাবেই নিজেকে মানাতে পারছিল না। সে তখন এখানে ড্রিঙ্কস করতেও রিফিউজ করে দেয়, যা দেখে ওই লোকটার মুড পুরো অফ হয়ে যায়। মিস্টার কুয়ন তখন হেসে বলে যে সংতে, তুমি তো সবার মুডই খারাপ করে দিলে, এবার তোমাকে স্টেজে উঠে ডান্স করতে হবে। সিচুয়েশন সামলাতে ইউমি অ্যাসিস্ট্যান্ট জুকে বলে ডান্স করতে যেতে, কিন্তু কুয়ন জুকে আটকে দিয়ে বলে যে যেহেতু সংতে পুরো মুড খারাপ করে দিয়েছে তাই সং থেকেই গান গেয়ে ডান্স করতে হবে, আর যদি সে স্কোর বোর্ডে 95 এর বেশি নাম্বার পায় তাহলেই শুধুমাত্র আমি এই ডিলে সাইন করব। এই চ্যালেঞ্জ শুনে বাবার বডিতে থাকা দোয়ন রাজি হয়ে যায়, কিন্তু সে ভুলে গিয়েছিল যে সে এখন তার বাবার শরীরে আছে। সে স্টেজে উঠে পুরো মেয়েদের মতো গান আর ডান্স করতে শুরু করে দেয়, যা দেখে অফিসের সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু ডান্স শেষে দেখা যায় স্কোর বোর্ডে সে 97 নাম্বার পেয়েছে। সবাই তখন অনেক খুশি হয়ে যায়। জু মিস্টার কুয়নের গ্লাসে ড্রিঙ্কস ঢেলে দিয়ে বলে যে স্যার এবার তাহলে ডিলটা সাইন করে ফেলা যাক। তখনই সে বলে মেয়েরা সার্ভ করলে আমি বেশি খুশি হই। এই বলে সে ইউমিকে ড্রিঙ্কস সার্ভ করতে বলে এবং তার ফিট বডি নিয়ে তাকে অনেক নোংরা নোংরা কমেন্ট করতে শুরু করে। সে ইউমিকে বাজেভাবে টাচ করারও চেষ্টা করে। ইউমি প্রচুর আনকমফোর্টেবল ফিল করছিল, কিন্তু এই ডিলটা নষ্ট হওয়ার ভয়ে সে কিছুই বলতে পারছিল না। ঠিক তখনই দয়ন নিজের বুদ্ধিকে কাজে লাগায়। সে নিজের ফোন দিয়ে ওই পুরো ঘটনাটা রেকর্ড করে নেয় এবং সবার সামনে প্লে করে দেখায়। সে অনেক কড়া গলায় বলে যে আমি এই ভিডিওটা অলরেডি ইন্টারনেটে আপলোড করে দিয়েছি। ভিডিও দেখে ওই লোকটা ভয় পেয়ে যায় আর সে ওখানেই থেমে যায়। ইউমিও তখন হাফ ছেড়ে বাঁচে। পার্টি শেষ করে দয়ন যখন বাড়িতে ফিরছিল তখন সে একজন সাধারণ অফিস কর্মীকে দেখতে পায় যে অফিস শেষ করে বাড়ি ফিরছিল। বাড়ি পৌঁছানো মাত্রই তার ওয়াইফ আর তার ছোট মেয়েটা অনেক খুশি হয়ে তাকে ওয়েলকাম জানায়। এটা দেখে দয়নের ভেতরে অনেক বড় একটা রিয়েলাইজেশন আসে। সে বুঝতে পারে যে সে অনেক দীর্ঘ সময় ধরে নিজের বাবার দিকে একটুও খেয়াল করেনি। তার বাবা কত বছর ধরে ওই পুরনো ছেঁড়া ব্যাগটা ইউজ করে যাচ্ছে, আর অফিসের এত স্ট্রেসের কারণে তার মুখে বলিরেখাও পড়ে গেছে, মানে বয়সের ছাপ পড়ে গেছে। বাড়িতে ফেরার পর মেয়ের বডিতে থাকা সংতে তখন তাকে জিজ্ঞাসা করে যে সে কি অফিসে কোনো ঝামেলা পাকিয়ে এসেছে কিনা। দয়ন তখন মাথা নেড়ে না বলে এবং কোম্পানি ডিনারের ওই ঘটনাটা শেয়ার করে। এরপরে দুজনে যার যার ফোন নিয়ে চেক করতে শুরু করে। দয়নের ফোনে ক্রাশ জিহোর মেসেজ এসেছিল। সে লিখেছে দয়নের ওই ওল্ড স্কুল গানটা তার অনেক বেশি পছন্দ হয়েছে। এদিকে বাবার ফোনে মেসেজ এসেছে তার কলিগ ইউমির কাছ থেকে। সে লিখেছে যে সংতে স্যার আপনার ওই ডান্সটা অনেক বেশি সুন্দর ছিল। মেসেজ দেখে সংতে অবাক হয়ে বলে যে কিসের ডান্সের কথা, তুমি অফিসের পার্টিতে কি করেছো? দয়ন তখন হেসে বলে যে ড্যাড আমি যে ডান্সটা জানতাম আমি সেই ডান্সটাই করেছি, এবার আমার অডিশনের কথা বলো, সেখানে কি হলো? তার বাবা তখন তাকে বলে যে তুমি এই মেসেজটা চেক করো, তাহলেই তুমি সব বুঝতে পেরে যাবে। সে আরো বলে যে সবাই তার গান শুনে অনেক বেশি প্রশংসা করেছে। যেহেতু দুজনের কেউই এখানে ঝগড়া করতে চাইছিল না তাই তারা একে অপরের কাজের অনেক বেশি প্রশংসা করে, বাট কেউই আসলে কারো কাজ নিয়ে খুশি ছিল না। পরের দিন সকালে সংতে যখন নিজের হাত দিয়ে স্কার্ট চেপে ধরে বেশ কষ্টে স্কুলের দিকে যাচ্ছিলেন তখনই রাস্তার পাশের একটা শপে তার নজর পড়ে। পরক্ষণেই সে স্কার্ট বাদ দিয়ে ছেলেদের মতো প্যান্ট পরে একদম স্বাচ্ছন্দ্যে স্কুলে চলে যায়। ক্লাসের সব ছেলেমেয়েরা তার দিকে হা করে তাকিয়েছিল, এমনকি দয়নের ক্রাশ জিহো তার এই লুক দেখে তাকে আরো অনেক বেশি ভালোবেসে ফেলে। এদিকে বাবার বডিতে থাকা দয়ন শপিং মলে গিয়ে গাদা গাদা জিনিসপত্র কিনে অফিসে নিয়ে আসে। তার হাঁটাচলা আর বিহেভিয়ারে মেয়েলি ভাব ফুটে উঠেছিল। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট জু এসে তাকে বলে যে সংতে স্যার জেনারেল ম্যানেজার আপনাকে তার কেবিনে এক্ষুনি ডেকেছে। দয়ন সেখানে যাওয়া মাত্রই জেনারেল ম্যানেজার তাকে ওই মিস্টার কুয়নের ভিডিওটা দেখিয়ে চেঁচাতে শুরু করে। দয়ন নিজের জায়গায় স্ট্রং থেকে বলে স্যার ওই লোকটা আমাদের একজন কলিগকে হ্যারাস করছিল, আমার চোখের সামনে এটা দেখেও আমি কিভাবে চুপ থাকতাম। জেনারেল ম্যানেজার রেগে গিয়ে বলে যে সোশ্যাল মিডিয়া থেকে এই ভিডিওটা এখনই ডিলিট করো আর ওই লোকটার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চাও। তোমার কি নিজের স্ত্রী সন্তানের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই? এই সব কিছু বলে সে সংতেকে ওই কেবিন থেকে বাইরে বের করে দেয়। এদিকে স্কুলে সংতে নোটিস করে যে তার মেয়ের পোর্টফোলিও পুরো আপ ডাউন হয়ে গেছে, অর্থাৎ তার মেয়ে ঠিকভাবে কোনো কাজই সামলাতে পারছিল না। ঠিক তখনই ক্লাসের টপার কংমি তাকে বলে যে আগামীকাল তাদের মক এক্সাম হতে চলেছে। এই কথা শুনে সংতে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এরপরে ক্লাসে যখন টিচার পড়াচ্ছিলেন তখন সবকিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছিল, সে কিছুই বুঝতে পারছিল না। নিজের মেয়ের রেজাল্ট খারাপ হওয়া থেকে বাঁচাতে সে তখন টপার মেয়েটাকে একরকম ঘুষ দেওয়ার মতো করে বলে যে তুমি আজ রাতে আমার বাড়িতে পড়াশোনা করতে আসবে, আমরা দুজন একসাথে কম্বাইন্ড স্টাডি করব। টপার মেয়েটা প্রথমে বারবার না করতে থাকে, কিন্তু সংতে নাছরমান্তার মতো তাকে রিকোয়েস্ট করে যাচ্ছিল। সে জাস্ট কোনো রকমে রিকোয়েস্ট করে একবার তাকে রাজি করিয়ে নেয়। এদিকে অফিসের কলিগ ইউমি সংতের উপরে অনেক বেশি ইমপ্রেসড ছিল, অর্থাৎ সংতে তো না, সংতের
সঙ্গতের বডিতে থাকা দোয়ন তাকে হ্যারাসের হাত থেকে বাঁচিয়েছিল, তাই কৃতজ্ঞতা জানাতে ইউমি তাকে একটা ড্রিঙ্কসের জায়গায় নিয়ে যায়। দোয়নের এই প্লেসটা অনেক বেশি পছন্দ হয়। সেখানে সে ইউমির সুন্দর নখ দেখে প্রশংসা করে বলে যে ওয়াও, তোমার নখগুলো তো অনেক সুন্দর, আমারও যদি এরকম নখ থাকতো তাহলে অনেক ভালো হতো। বিকেলের দিকে সঙ্গতে ক্লাস টপার কংমি আর তার বান্ধবী জিনকে নিয়ে বাড়িতে চলে আসে এবং তিনজন মিলে ড্রয়িং রুমে পড়তে বসে। পড়াশোনার মাঝেই হঠাৎ জিনের ফোনে তার বাবার একের পর এক মেসেজ আসতে শুরু করে। জিন বিরক্ত হয়ে কপালে হাত দিয়ে বলে, উফ, বাবা যে কেন এত আমাকে ডিস্টার্ব করছে, আমি কি আমার বন্ধুর বাড়িতে শান্তিতে পড়ালেখাও করতে পারবো না? মেয়ের বডিতে থাকা সঙ্গতে তখন গম্ভীর হয়ে বলে যে উনি তোমার বাবা, বাইরের দুনিয়াটা যে কত বেশি বিপজ্জনক সেটা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, তোমার বাবা এই সবকিছু জানে বলেই তোমার জন্য এত বেশি চিন্তা করে। এদিকে টপার মেয়ে কংমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে যে আমার বাবা মা হয়তো এটাও জানে না যে আমি এখন বাড়িতে আছি না বাইরে আছি। সঙ্গতে তখন অবাক হয়ে বলে যে তোমার মতো মেয়ে যদি আমার থাকতো তাহলে আমারও কোনো চিন্তাই থাকতো না। কিন্তু কংমি তখন বলে আসলে তা না, তারা আমাকে নিয়ে একটুও চিন্তা করে না। আর ব্যাপারটা এরকম না যে পড়াশোনা ভালো হলেই বাবা মারা সন্তানকে ভালোবাসবে, পড়াশোনা না করলেও তো বাবা মায়ের কাছে সন্তানরা সন্তানই থাকে। সঙ্গতের চুপচাপ ওই কথাগুলো শুনছিল আর নিজের ভুলগুলোকে রিয়েলাইজ করছিল। ঠিক তখনই দোয়েন দু হাতে অনেক শপিং ব্যাগ নিয়ে বাড়িতে আসে। এত জিনিসপত্র দেখে সঙ্গতের ওয়াইফ রেগে গিয়ে তাকে বলতে থাকে যে এতগুলো জিনিস তোমার কেনা উচিত হয়নি। দোয়েন তখন তার বাবার বডিতে থাকার সুযোগ নিয়ে বলে এগুলো আমি আমার টাকা দিয়ে কিনেছি, তাই এগুলো নিয়ে তুমি আমাকে কিছু বলতে পারো না। এমন উত্তর শুনে সঙ্গতের ওয়াইফ আর কিছু বলতে না পেরে একদম চুপ হয়ে যায়। ঠিক তখনই দোয়েন তার বান্ধবী জিনকে দেখে। সে খুশিতে হাত নেড়ে বলে হাই জিন। জিন এটা ভেবে অবাক হয়ে যায় যে আঙ্কেল আমাকে দেখে এভাবে হাই কেন বলছে। বান্ধবীর এরকম এক্সপ্রেশন দেখেই দোয়েনের নিচের আসল বডির কথা মনে পড়ে যায়। এরপর তারা দুজনেই উপরের ঘরে চলে যায়। রাতে সঙ্গতের ওয়াইফ ব্যাগ গুছিয়ে বলে যে আমি আগামী কিছুদিনের জন্য আমার বাবার বাড়িতে যাচ্ছি, তোমরা দুজনে বাড়িতে সাবধানে থেকো। মা চলে যেতেই সঙ্গতে তার মেয়েকে ডেকে নিয়ে বলে যে তুমি আমার শরীরের আর আমার টাকার দুটোরই সুযোগ নিচ্ছ, এভাবে টাকা নষ্ট করা বন্ধ করো। সে আরো বলে কালকে তোমার মক এক্সাম, আমি তোমার ফ্রেন্ডদেরকে এখানে নিয়ে এসে গ্রুপ স্টাডি করছি, কালকে আমি পরীক্ষায় অনেক ভালো ফল করে তোমাকে দেখিয়ে দিব। দোয়েনও তখন তার বাবাকে বলে আচ্ছা ঠিক আছে, ট্রাই করে দেখো। মক এক্সামের দিন সঙ্গতে ফুল কনফিডেন্সের সাথে পরীক্ষার হলে যায়, কিন্তু কোশ্চেন পেপারটা হাতে পাওয়ার পরপরই তার মাথা ঘুরে যায়। প্রশ্নের একটা কোশ্চেনেরও আনসার তার জানা ছিল না। যাই হোক, কোন রকম এসে এক্সাম কমপ্লিট করে। অন্যদিকে অফিসে বসে দোয়েন মনে মনে ভাবছিল কে জানে বাবা আজকে আমার পরীক্ষাটা কেমন দিল। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট জু এসে তাকে অফিসের ছাদে ডাকে। দোয়েন ছাদে যাওয়া মাত্রই জু একদম এক্সাইটেড হয়ে বলে সঙ্গতে স্যার, আপনি কাল রাতে এই ম্যাজিকটা কিভাবে করলেন? কাল রাতে আপনি ইউমির সাথে ড্রিঙ্কস করতে গিয়েছিলেন, অথচ ইউমি আপনাকে কোনোদিনও পছন্দ করতো না, এমনকি সে প্রত্যেক দিন লুকিয়ে লুকিয়ে আপনার কফিতে থুতু দিত, কিন্তু গত কয়েকদিন ধরে সে আপনাকে বেশ পছন্দ করতে শুরু করেছে, সে নিজে আপনাকে ড্রিঙ্কস খাওয়াতে নিয়ে গেল, প্লিজ স্যার আমাকেও ট্রিক্সটা বলুন। এই কথা শুনে দোয়েন বুঝে যায় যে জু আসলে মনে মনে ইউমিকে ভালোবাসে। সে তখন জুকে ফ্লার্ট করার বেশ কিছু টিপস দিতে শুরু করে যাতে ইউমিও তাকে পছন্দ করতে শুরু করে। জু তখন সেই টিপসগুলোকে নোট করে নিয়ে খুশিতে ইউমিকে মেসেজ করতে শুরু করে। এদিকে স্কুল শেষে বাড়ি ফেরার পথে সঙ্গতের কাছে জিহোর মেসেজ আসে। জিহো দোয়েনকে বাইরে কোথাও দেখা করার জন্য ডেকেছে। মেসেজ দেখেই সে অনেক বেশি রেগে যায়। সে ভাবে এই ছেলেটা আমার মেয়েকে ফাঁদে ফেলার ট্রাই করছে। এটা ভেবে সে ওই মেসেজগুলোকে ডিলিট করে দেয়। রাতে দোয়েন বেশ দেরিতে অফিস থেকে বাড়িতে ফেরে। সে এসেই তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা এক্সাম কেমন হলো? সে নিজের মান বাঁচাতে মিথ্যা বলে। সে বলে এক্সাম অনেক ভালো হয়েছে। যাই হোক, একটু পরে দোয়েন নিজের ফোন হাতে নিয়ে অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে সঙ্গতে ওই মেসেজগুলোকে ডিলিট করার চেষ্টা করলেও ওই মেসেজগুলো আসলে ডিলিট হয়নি, ওই মেসেজগুলো ওভাবেই পড়েছিল। জিহোর মেসেজ দেখে দোয়েন খুশিতে প্রায় পাগল হয়ে যায়। পরের দিন সকালে দুজনে আবারও একসাথে বাইরে বের হয়। তখন ড্যাড গম্ভীর গলায় বলে যে দেখো আমার কিন্তু ওই জিহো ছেলেটাকে একদমই পছন্দ না, কিন্তু দোয়েন বাবার কথায় কান দেয় না। যাই হোক, এদিকে পরের দিন অফিসেও জু আমাদের দোয়েনের দেওয়া সেই টিপসগুলো মেনে ইউমিকে একের পর এক মেসেজ করতে থাকে। দূর থেকে ইউমিকে ফোনের দিকে তাকিয়ে হাসতে দেখে জু তো ভাবছিল সঙ্গতে স্যারের টিপস একদম 100% কাজ করছে, কিন্তু আসলে ইউমি তার এই মেসেজগুলোতে অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল। সে অফিসের সবার সামনে জুকে অপমান করার জন্য তাকে ডাবল মিডল ফিঙ্গার দেখায়। ঠিক তখনই জুয়ের ফোনে একটা আর্জেন্ট কল আসে। সে দৌড়ে গিয়ে দোয়েনকে জানায় যে আজ তাদের মার্কেটিং টিম একটা লাইভ হোম শপিং শো করতে চলেছে, যেখানে তারা তাদের নতুন লিপস্টিক প্রোডাক্টটি লঞ্চ করার একটা দারুণ সুযোগ পেয়েছে। এদিকে স্কুলে তখন মক এক্সামের রেজাল্ট বেরিয়ে গেছে আর সঙ্গতে তার মেয়ে দোয়েনের র্যাঙ্ক এক ধাক্কায় 29-এ নামিয়ে দিয়েছে, যা আগের বারের চেয়ে অনেক বেশি নিচে। সবচেয়ে মজার বিষয়টা হলো সে যাকে টপার ভাবছিল সেই চশমা পরা মেয়ে কংমি আসলে ক্লাসের একদম শেষের দিকের একটা ছাত্রী। পরীক্ষায় সে এবারও একদম লাস্ট হয়েছে। নিজের রেজাল্ট দেখে কংমি মন খারাপ করে করিডোরের এক কোণায় গিয়ে কান্না করছিল। সঙ্গতে তার পাশে দাঁড়িয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমিও কি আমার মতো কোনো প্রশ্নেরই উত্তর জানতে না? কংমি রেগে গিয়ে চোখ মুছে বলে তুমি আমার সাথে মজা করছো তাই না? তুমি তো ভালো করেই জানতে যে আমি প্রত্যেকবারই লাস্ট হই,
আসলে এই মেয়েটা পড়াশোনায় অনেক বেশি খারাপ ছিল, তাই সে সারাক্ষণ বই খুলে পড়া ভালো করে বোঝার চেষ্টা করত। আর সঙ্গতে তার এরকম আচরণ দেখে তাকে টপার ভেবেছিল। এদিকে অফিসে লাইভ শোর সব সেট আপ রেডি, কিন্তু যে মার্কেটিং টিমের এই শোটা করার কথা ছিল তারা রাস্তায় একটা বড় অ্যাক্সিডেন্টে ফেসে গিয়েছিল। এদিকে শো শুরু করার সময় হয়ে গেছে, অথচ ক্যামেরার সামনে দাঁড়ানোর মতো কেউই ছিল না। অ্যাসিস্ট্যান্ট জু আর ইউমি ভয়ে ভয়ে একে অপরের দিকে ক্যামেরা ঠেলে দিচ্ছিল, কারণ লাইভ ক্যামেরার সামনে কথা বলতে তারা দুজনেই অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তখনই দোয়ন সামনে এগিয়ে আসে। লাইভ শো শুরু হতেই দোয়ন একটা লেডি হোস্টের পাশে বসে একদম প্রফেশনালদের মতো লিপস্টিক প্রোডাক্টের রিভিউ এবং ডিটেইল দিতে শুরু করে। দূর থেকে টিভিতে নিজের স্বামীকে এভাবে লিপস্টিকের লাইভ শো করতে দেখে সঙ্গতের স্ত্রী অনেক বেশি অবাক হয়ে যায়। শো চলার মাঝেই দোয়ন আবারও ভুলে যায় যে সে এখন তার বাবার শরীরে আছে। সে নিজের ঠোঁটেই ওই লিপস্টিক লাগিয়ে মার্কেটিং করতে থাকে, কিন্তু আনএক্সপেক্টেডলি তার এই ইউনিক স্টাইলের মার্কেটিং দর্শকদের অনেক বেশি পছন্দ হয় এবং এই প্রোডাক্টের সেল অনেক বেশি বাড়তে থাকে। সবাই এই ইউনিক মার্কেটিং স্ট্র্যাটেজির অনেক বেশি প্রশংসা করে। এদিকে স্কুলের রুমে সঙ্গতেকে মানে দোয়নের বডিতে থাকা সঙ্গতেকে শিক্ষকের কাছে অনেক বেশি বকা খেতে হচ্ছিল। শিক্ষক রেগে গিয়ে বলে, তোমার নাম্বার আগের চেয়ে এত বেশি কিভাবে কমে গেল, আর এবারের বিষয়টা তোমার বাবাকে জানাতেই হবে। এই জিনিসটা বলে টিচার সরাসরি দোয়নের বাবাকে কল করে। সঙ্গতে তখন তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কারণ সে কিছুতেই তার মেয়েকে জানাতে চায় না যে সে পরীক্ষায় এত বেশি খারাপ করেছে। কিন্তু টিচার তার কোনো কথাই শোনে না, সে সরাসরি তার বাবাকে কল করে দেয়। এদিকে অফিসে বসে বাবার বডিতে থাকা দোয়ন এই কলটা পায়। সে তো মনে মনে অনেক বেশি খুশি হয়। সেভাবে এবার বাবাকে একটা উচিত শিক্ষা দেওয়া যাবে। সে দ্রুত তখনই স্কুলের দিকে রওনা দেয়। যাওয়ার সময় জু তাকে আটকে কান্নাকাটি করতে করতে বলে, স্যার আপনার দেওয়া টিপস গুলো তো কোনো কাজেই আসলো না, আমি এখন কি করব? তাড়াহুড়ায় থাকা দোয়ন তাকে বলে, শোনো এবার সব ট্রিক্স বাদ দাও আর সোজা ইউমির কাছে গিয়ে তুমি তোমার মনের কথা বলে দাও। এই জিনিসটা বলেই দোয়ন সেখান থেকে দৌড়ে চলে যায়। টিপস পেয়ে জু সরাসরি ইউমিকে চকলেট দিয়ে নিজের মনের সব কথা খুলে বলতে শুরু করে, কিন্তু সে খেয়ালই করেনি যে ইউমি অলরেডি সেখান থেকে চলে গেছে। আর এই জিনিসটা দেখে জু অনেক বেশি মন খারাপ করে, কিন্তু আসলে ইউমি লুকিয়ে থেকে তার সব কথা শুনেছিল এবং এই সব কথা শুনে ইউমি মনে মনে অনেক খুশিও হয়েছিল। এদিকে দোয়ন বাবার বডি নিয়ে স্কুলের প্রিন্সিপালের রুমে হাজির হয়। এদিকে স্কুল রুমে ঢুকেই সে সবার সামনে নিজের বাবাকে মানে যে নিজের মেয়ের বডিতে আছে তাকে মারার অ্যাক্টিং করতে শুরু করে দেয়। টিচাররা তখন তাকে আটকে দিয়ে বলে, আরে স্যার শান্ত হন, দোয়নের গ্রেড এবার একটু কম এসেছে ঠিকই, কিন্তু আপনার মেয়ে অনেক বেশি পরিশ্রমী, ওকে এভাবে মারবেন না। দোয়ন তখন সবার সামনে একদম বাবার মতোই অ্যাক্টিং করে আর তার বাবাকে বলে, আমি বাইরে তোমার জন্য এত পরিশ্রম করছি আর তোমার দ্বারা সামান্য পড়াশোনাটাও ঠিক মতো হচ্ছে না। এই বলে সে বাবার পিঠে হালকা করে মারতে থাকে। মেয়ের বডিতে থাকা বাবা এবার বলে ওঠে, আরে এবার থামো, অনেক হয়েছে। এরপর সে চিৎকার করে সেখান থেকে চলে যায়। দোয়নও তার পিছু যেতে যেতে বলে, বাবা দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? টিচার এই কথাটা শুনে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে বাবা মেয়েকে বাবা বলে কেন ডাকছে। এরপরে দোয়ন তার বাবাকে তুলে বাইরে নিয়ে আসে। সঙ্গতে রেগে গিয়ে বলে, তুমি তো আমাকে মারার জন্য অপেক্ষা করছিলে তাই না? এখন তো তুমি নিজের বাবাকে মেরেছো, এখন তো তুমি অনেক শান্তি পেয়েছো তাই না? দোয়ন তখন সঙ্গতেকে বলে, আরে না এমন কিছু না, আর তাছাড়া ওইগুলো তো আমারই গ্রেড ছিল যা এখন নিচে নেমে গেছে। দোয়ন বলে, ড্যাড আমাকে ক্ষমা করে দাও, যেদিন থেকে আমি তোমার বডি নিয়ে অফিসে যাওয়া শুরু করেছি সেদিন থেকে আমি রিয়েলাইজ করতে পেরেছি যে তুমি আমাদের জন্য প্রত্যেকদিন কত বেশি কষ্ট করো। মেয়ের মুখে এইসব কথা শুনে সঙ্গতে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তখনই দোয়ন তার হাত ধরে বলে, কিন্তু এবার প্লিজ তুমি আমার হয়ে এই ডেটে চলে যাও, না হলে জিহো আমাকে আর কোনোদিনও পাত্তা দিবে না। সঙ্গতে তো প্রথমে কোনোভাবেই এই ডেটে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু দোয়ন তাকে উঠিয়ে ঘরে নিয়ে আসে। সে নিজের সবচেয়ে সুন্দর ড্রেসটা বের করে আর তার বাবাকে পরতে দেয়। সে তাকে অনেক সুন্দর করে মেকআপ করিয়ে জিহোর সাথে ডেটে পাঠিয়ে দেয়। ডেটে এসে জিহো তাকে দোয়ন ভেবে একটা পুরনো দিনের মিউজিক ক্যাসেট শপে নিয়ে যায়, যেখানে অনেক ক্লাসিক্যাল অ্যালবামের কালেকশন ছিল। এদিকে ড্যাডের বডি নিয়ে আসল দোয়নও তাদের পিছু পিছু ওই শপের বাইরে এসে হাজির হয়। সে দূর থেকে তাদের দেখছিল আর মনে মনে ভাবছিল, এটা আমার লাইফের ফার্স্ট ডেট ছিল আর আমার জায়গায় আমার বাবা এই ডেটের মজা নিচ্ছে, আমি এই ডেটটা উপভোগই করতে পারছি না। ঘুরতে ঘুরতে সঙ্গতে বেশ ক্লান্ত হয়ে পড়ে। গাড়িতে ফেরার সময় তিনি তার সিটেই ঘুমিয়ে পড়ে আর ঘুমের ঘরে সে জিহোর কাঁধের উপরে নিজের মাথা রাখে। এটা দেখে দোয়নের আফসোস আরো অনেক বেশি বাড়তে থাকে, কারণ এই মুহূর্তে তো তার এই ডেটটা এনজয় করার কথা ছিল, অথচ সে এই ডেটটা এনজয় করতে পারছে না। তার শরীরে এখন তার বাবা আছে। এরপরে জিহো আর সঙ্গতে যখন গাড়ি থেকে নামে তখন সঙ্গতে বলে, আচ্ছা এবার আমি আসি, কিন্তু জিহো তাকে ধরে তাকে আটকে দেয়, যা দেখে দোয়ন চিৎকার করে সেখান থেকে চলে আসে আর দুজনকে তখন আলাদা করে দেয়। দোয়ন তাকে তার বাবা বলে পরিচয় দেয় আর জিহোর হাত ফিল করতে শুরু করে। সঙ্গতে বারবার বলতে থাকে যে, বাবা তুমি তার হাত ছাড়ো, কিন্তু সে কোনোভাবেই তার হাত ছাড়ছিল না। তখন জিহো আনকমফোর্টেবল হয়ে যায়, মানে জিহো ভাবতে থাকে, কিরে আমার শ্বশুর এভাবে আমার হাত ধরছে কেন। যাই হোক জিহো তখন বলে, এবার আমাকে যেতে হবে। জিহো চলে যেতেই দোয়ন অনেক বেশি হতাশ হয়ে যায়, কারণ এটা তার লাইফের ফার্স্ট ডেট ছিল যা সে এনজয়ও করতে পারলো না। মেয়ের এরকম মুখ দেখে বাবারও অনেক বেশি খারাপ লাগে। তিনি তখন তার মেয়ের এই দুঃখটা ফিল করতে পারে। তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে গিয়ে নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে জিহোকে ডাকে। এরপরে দোয়ন সেই ফোনের ফ্ল্যাশ লাইট দেখিয়ে জিহোকে বাই বলতে থাকে। চারপাশে অন্ধকার থাকার কারণে জিহো দূর থেকে ভাবে যে ওটা হয়তো দোয়নই, এই কারণে সেও খুশি হয়ে হাত নেড়ে বাই
বাই বলে ওখান থেকে চলে যায়। ফলে দোয়নও এখানে খুশি হয়ে নিজের বাবাকে থ্যাঙ্কস বলে। এইখানে দোয়ন অনেক বছর পর নিজের বাবাকে এভাবে ধন্যবাদ বলল, এ কারণে সংতেও এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। যাই হোক, এরপরে সেই রেভলিউশনারি মিটিং এর দিন চলে আসে। সংতে দোয়নকে রেডি করে আর তাকে নিজের বানানো একটা স্ক্রিপ্ট দেয়। দোয়নকে সবকিছু এই স্ক্রিপ্ট অনুযায়ী বলতে হতো। এরপরে দুজনেই বেরিয়ে পড়ে। স্কুলে গিয়ে সংতে মূলত ওই মিটিং এর ব্যাপারেই ভাবছিল। সে ক্লাস থেকে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে কোম্পানিতে তখন মিটিং শুরু হয়ে গেছে এবং একসময় সংতের প্রেজেন্টেশনের পালা চলে আসে। বাবার বডিতে থাকা দোয়ন অ্যাসিস্ট্যান্ট জুয়ের সাথে মিলে স্ক্রিপ্ট অনুযায়ী খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করতে শুরু করে। ফোনের ওপাশ থেকে সংতেও লাইভ এই সবকিছু শুনছিল। স্ক্রিপ্ট অনুযায়ী বলতে বলতে এক পর্যায়ে দোয়ন জানায় যে তাদের তৈরি করা এই নতুন লিপস্টিক প্রোডাক্টের মার্কেট প্রাইস হবে পুরো $50। এই চড়া দামের কথা বলতে তার একটু আনইজি লাগছিল, তবে তারপরেও সে কোনো রকমে এই প্রেজেন্টেশনটা শেষ করে। আসল সংতে ফোনের ওই পার থেকে এই সবকিছু শুনে অনেক বেশি খুশি হয়েছিল। কিন্তু মিটিং রুমে তখন দেখা যায় কোম্পানির মেইন চেয়ারম্যান তখন ঘুমাচ্ছিলেন। তখনই দোয়ন নিজের মতো করে বলতে শুরু করে। সে বলে, সত্যি কথা বলতে এই প্রোডাক্ট বাজারে আসলে একটুও বিক্রি হবে না। এই কথা শোনা মাত্রই মিটিং রুমে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর চেয়ারম্যানেরও ঘুম ভেঙে যায়। দোয়ন একদম কনফিডেন্সের সাথে বলতে থাকে, এখনকার সময়ের কাস্টমাররা কিন্তু বোকা না যে এই লিপস্টিকের পেছনে এত বেশি টাকা খরচ করবে। টিনেজারদের এমনিতেও অনেক খরচ থাকে, তাই এই প্রোডাক্ট যদি মার্কেটে চালাতে হয় তবে এটার প্রাইস অনেক কমাতে হবে, তা না হলে এই লঞ্চ পুরোপুরি ফ্লপ করবে। ফোনের ওই পার থেকে সংতে অনবরত নিজের মেয়েকে চুপ করতে বলছিল, কিন্তু দোয়ন কথা বলতেই থাকে, যা শুনে চেয়ারম্যানও অনেক বেশি রেগে যায়। দোয়ন তখন বলে, টিনেজাররাই হলো আমাদের এই কোম্পানির ফিউচার কাস্টমার, তাই তাদের কথা মাথায় রেখেই আমাদের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কম প্রাইসে মার্কেটে আনতে হবে। তখনই টিমের একজন মেম্বার বলে যে যদি এই প্রোডাক্ট ফ্লপ করে তাহলে কি এটার দায়িত্ব তুমি নিবে? দোয়ন তখন একটু ভেবে বলে, রেসপন্সিবিলিটি তো একে অপরকে বোঝার মাধ্যমে আসে। আমরা যদি আমাদের কনজিউমারদেরকেই না বুঝি তাহলে আমরা ঠিকমতো কিসের ব্যবসা করব? আমাদের প্রথমে টিনেজারদেরকে বুঝতে হবে আর আমি এটার পুরো দায়িত্ব নিব। সব শুনে চেয়ারম্যান গভীর গলায় বলে যে তুমি ভুল কিছু বলনি, তবে তোমার এই কথা শুনে এখানে উপস্থিত কেউই খুশি হয়নি। এই কথা বলে চেয়ারম্যান সহ সবাই এই মিটিং রুম থেকে বেরিয়ে যায়। দোয়ন আসলে সবকিছুই এলোমেলো করে ফেলেছিল। এরপরে দোয়নও বাইরে চলে আসে। সংতে এখানে এসে দোয়নের পিছু নেয়। সে বলে, তোমার কোনো ধারণা আছে তুমি কি করেছো? এই সবের কারণে আমাকে এবং আমার টিমকে এই কোম্পানি থেকে ফায়ার করা হতে পারে। দোয়ন বলতে থাকে, আমি যেটা বলেছিলাম সেটা তো ঠিক ছিল, আমি ভুল কিছু বলিনি। দুজনের মধ্যে আবারও একটু তর্ক হয় এবং দোয়ন সেখান থেকে চলে যায়। সংতেও বাইরে বসে এই সবকিছু নিয়ে ভাবতে থাকে। তারপর সে আবারও তার সাইকিয়াট্রিস্ট বন্ধুকে কল করে এবং এরপর তার কাছে এসে রেডিওতে একটি পুরনো গান চালায় এবং নাচতে শুরু করে। সে এবং সংতে এই নাচটা অনেক আগে করেছিল আর এটা কোনোভাবেই সম্ভব না যে দোয়নও এই নাচের কথা জানবে। এবার ডাক্তারের বিশ্বাস হয় যে এটাই আসলে সংতে, যার আত্মা দোয়নের শরীরে চলে এসেছে। সংতে তখন তাকে সবকিছু জানিয়ে বলে যে এখন আমি কি করব। ডাক্তার জিজ্ঞাসা করে যে তুমি নিজের মেয়ের লাইফ লিড করে শেষ পর্যন্ত কি জানতে পারলে? এর জবাবে সংতে বলে যে আজকালকার হাই স্কুলের পরীক্ষাগুলো অনেক বেশি কঠিন হয়ে গেছে, অথচ আমি ভাবতাম এগুলো হয়তো অনেক বেশি সহজ। এই জন্য আমি দোয়নকে সবসময় পড়াশোনা করার জন্য চাপ দিতাম। ডাক্তার বলে যে তোমার খেয়াল রাখা উচিত তোমার মেয়ে আসলে কি চায়। এরপরে সংতে ফিরে আসে। সে দোয়নের সাথে কথা বলতে চাইছিল। সে দরজার কাছে যায়, কিন্তু মেয়ের সাথে কথা বলার মতো সাহস তার আর হয় না। সে ওখানেই চুপচাপ বসে থাকে। দোয়নও মন খারাপ করে অন্য পাশেই বসেছিল। এভাবেই সকাল হয়ে যায় এবং তারপর দোয়নের কাছে জুয়ের মেসেজ আসে। সে তখনই দৌড়ে অফিসের দিকে যেতে শুরু করে এবং এই তাড়াহুড়ায় ফোনটাও সে ফেলে যায়। সংতে ফোনটা তুলে নিচের পায়ের কাছে রাখে। সে একটি বেসবল ফিল্ডে গিয়ে রাগে ওই বলগুলো হিট করতে যাচ্ছিল। তখনই সে ফোন থেকে জানতে পারে যে সংতে এবং তার পুরো টিমকে কোম্পানি থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে। এই কথা জানতে পেরে সে তখনই একটি সাইকেল চুরি করে এবং কোম্পানির দিকে যেতে শুরু করে। এদিকে দোয়ন কোম্পানির চেয়ারম্যানের কাছে পৌঁছে তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যেন তাদেরকে কোম্পানি থেকে বের করে দেওয়া না হয়। কিন্তু চেয়ারম্যান বলে, তো গতকালকে তুমি অনেক বড় বড় কথা বলছিলে আর আজকে তুমি এভাবে বলছো, এখন তোমাকেই তোমার টিমের দায়িত্ব নিতে হবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। দোয়ন তাকে অনেক থামানোর চেষ্টা করে কিন্তু এতে কোনো লাভই হয় না। তখনই সংতে এখানে আসে এবং গাড়ির সাথে ধাক্কা লেগে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাকে তখন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রাণ বেঁচে যায়, কিন্তু সংতের তখনও জ্ঞান ফেরেনি। দোয়ন এসব দেখে প্রচন্ড কান্না করতে শুরু করে। সে বুঝতে পেরেছিল যে তার বাবা প্রত্যেক দিন কিসের মধ্যে দিয়ে যায়, সে তার জন্য কত বেশি কষ্ট করে। এরপর সে তার বাবার মোবাইলের গ্যালারিতে দেখে সেখানে শুধুমাত্র তার আর সংতের ছবি আছে। ছোটবেলায় সংতে তার মেয়ের সাথে অনেক ছবি তুলতো, কিন্তু বড় হওয়ার পর থেকেই দোয়ন তার বাবার থেকে দূরে থাকতে শুরু করে আর দোয়নে এখন নিজের ভুল বুঝতে পারে। সে তখন তার বাবার কাছে আসে আর বাবাকে বলে, বাবা এমনটা না যে আমি তোমাকে ভালোবাসতাম না, আমি আসলেই তোমাকে অনেক বেশি ভালোবাসতাম। দোয়ন বলে, আমি আসলে একটা দায়িত্বশীল মেয়ে ছিলাম না আর আমি জানতাম আমি তোমাকে অনেক বেশি হতাশ করব, আর এই কারণেই মূলত আমি তোমার থেকে দূরে থাকতাম যেন আমি তোমাকে খুব বেশি কষ্ট না দেই। আমি আসলে তোমার মুখোমুখি হতে পারতাম না। দোয়ন তখন তার বাবার কাছে ক্ষমা চায় এবং তার বাবাকে বলতে থাকে, বাবা এবার জেগে ওঠো। সে বলতে থাকে, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা দেখতে পাই সংতের চোখ থেকেও পানি পড়ে। তারপর কিছু সময় পর সংতে এবং দোয়ন দুজনেই সেখানে ঘুমাতে থাকে। তখনই তাদের আত্মা আবারও নিজেদের মধ্যে অদল বদল হয়ে যায়, মানে এখন যার যার আত্মা তার তার শরীরে ফেরত
ফেরত আসে। এরপরে দুজনেই একে অপরকে দেখে অনেক খুশি হয় এবং জড়িয়ে ধরে। সেই সাথে চেয়ারম্যানও অনেক ভাবাভাবির পর সংতে এবং তার টিমকে আরো একটা সুযোগ দেয় এবং ওই প্রোডাক্টের দামও কমিয়ে দেয়। এখন সংতে এবং দোয়নের মধ্যেকার সবকিছুই ঠিকঠাক হয়ে গিয়েছিল। দুজনে এখন আনন্দের সাথে অনেক সুন্দর মতো দিন কাটাতে থাকে। আর শেষের দিকে আমরা সব বয়সী মেয়েদেরকে দেখতে পাই যারা বলে যে তারা তাদের বাবাকে অনেক বেশি ভালোবাসে। আর যেসব মেয়েরা বয়স্ক এবং অনেক বড় হয়ে গেছে আর যারা তাদের বাবাকে হারিয়ে ফেলেছে তারা বলে যে আমরা আমাদের বাবাকে আজও অনেক বেশি মিস করি। যদি আমরাও আরেকবার সুযোগ পেতাম তবে আমরাও আমাদের বাবাকে বলতাম যে বাবা আমরা আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। যাই হোক, এই মুভির একেবারে শেষে আমরা সংতে, দোয়ন এবং তার মাকে দেখতে পাই। তারা তিনজনেই ঘুরতে এসেছিল। এখানে দোয়নের মা অনেক রেগেছিল কারণ তার ব্যাপারে কেউই একটুও চিন্তা করতো না। সে তখন সংতের সাথে তর্ক করতে থাকে এবং বলে তুমি যদি একটা দিন আমার জীবনটা কাটাতে তাহলে বুঝতে পারতে যে আমি কত বেশি পরিশ্রম করি। সংতেও তখন বলতে থাকে যে তুমিও যদি আমার জীবনটা লিড করতে তাহলেও তুমি জানতে পারতে যে আমাকে অফিসে কত বেশি কষ্ট করতে হয়। তখনই দোয়ন খেয়াল করে যে এরা এই সময় ঠিক ওই বড় গাছটার নিচেই দাঁড়িয়ে আছে। সে তখন দ্রুত তার বাবা আর মাকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু ততক্ষণে তাদের আত্মা আবারও বদল হয়ে গেছে। আর এরই সাথে আজকের এই মুভিটাও শেষ হয়ে যায়। তো এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও। আশা করি এই গল্পটা তোমাদের সবারই ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো যে ফ্যামিলির গুরুত্ব আসলে কতটা বেশি এবং সবাই সবার দিক দিয়ে আসলে অনেক বেশি পরিশ্রম করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের একটা ওয়েবসাইট রয়েছে স্যাভেজ অর নামে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের ওয়েবসাইটে একবার হলেও ঘুরে আসো এবং সেখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। সেখানে অ্যানিমে টি শার্ট রয়েছে যেগুলো জাপান এবং কোরিয়াতে রানিং যে টি শার্ট গুলো চলে সেগুলো আমরা মাস্টার কপি বা ক্লোন করি বাংলাদেশে, এবং এর ফলে কি হয় ওই ব্র্যান্ডের জিনিসগুলো তোমরা 550 টাকা বা 600 টাকায় পাচ্ছ। হিউজ কালেকশন রয়েছে অ্যানিমের। এছাড়াও এখানে ঘড়ি রয়েছে এবং সানগ্লাস রয়েছে। আর শুধুমাত্র আমাদের এখানে যা রয়েছে তা নয়, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘড়ি বা সানগ্লাস যদি দেখো সেটার ছবি যদি আমাদেরকে পাঠাও, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আমরা তোমাকে সেটা দিতে পারবো। এছাড়াও তুমি যদি পাইকারি নিতে চাও আমাদের কাছ থেকে, ডাইরেক্ট চীন থেকেও তোমাকে ঘড়ি এবং সানগ্লাস এনে দেওয়া সম্ভব। তবে এটা শুধুমাত্র সানগ্লাস এবং ঘড়ির ক্ষেত্রে। আর এছাড়া আমাদের স্নিকার্স এর কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছ অসাধারণ সব জুতা। নিশ্চিন্তে থাকো আমাদের কাছ থেকে তোমরা যদি অর্ডার করো, আমরা রয়েছি মাঝখানে, কোনোভাবেই তোমাদেরকে ঠকতে দেবো না। এবং তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো আমাদের সাথে বিজনেস করতে চাও, ধরো মেয়েদের প্রোডাক্ট রয়েছে অনেক ভালো ভালো প্রোডাক্ট, তো তুমিও কিন্তু আমাদের এই ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা অ্যাড করতে পারবে এবং আমাদের সাথে বিজনেস করতে পারবে। তো যাই হোক, যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ওয়েবসাইটটা একবার ভিজিট করে আসো এবং কোনো কিছু অর্ডার করতে হলে সরাসরি আমাদের যে সেলস ম্যানেজার অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার তার আমি দিয়ে দিয়েছি, তার সাথে যোগাযোগ করে তুমি অরিজিনাল পণ্যের রিয়েল ভিডিও দেখে তারপর অর্ডার করবে, কোনো সমস্যা নেই। তো বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।